নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো, গল্পটির নাম হলো উল্টে হাঁটেন পদ্মলোচন। গল্পটি লিখেছেন তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনারা আজকে শুনবেন এই গল্পের প্রথম পর্ব, অর্থাৎ পর্ব 1। আপনারা গল্পকথা চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। এর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। আজকে শুনতে থাকুন উল্টে হাঁটেন পদ্মলোচন গল্পের পর্ব 1। শুরু করছি আজকের গল্প। গন্ধমাদন ছিলেন তার পিতার বেশি বয়সের সন্তান। তাই বলে গন্ধমাদনের বাবা যে তাকে অথই জলে ফেলে দিয়েছিলেন তা নয়। যখন চোখ বুজেছিলেন তখন বিঘাকে বিঘা জমি ধান, ভেরি, বিশাল বসত বাটি গন্ধমাদনের জন্য রেখে যান। তা ছিল বাস্তবিকই গন্ধমাদন। একটা কথা চালু ছিল যে গন্ধমাদনের নাম প্রথমে গন্ধমাদন ছিল না। এই বিশাল সম্পত্তির মালিক হবার সুবাদে কালে কালে লোক মুখে তার নাম হয় গন্ধমাদন। এই গন্ধমাদন ভট্টাচার্যের ছেলে হলেন মলিনমোচন ভট্টাচার্য। গন্ধমোচন বাবুর অল্প বয়সে বিয়ে হলেও তার সন্তান প্রাপ্তিতে বিলম্ব ঘটে। অনেক পৈতৃক সম্পত্তি পাওয়ার ফলে জীবনে তার প্রায় কোনো দুঃখই ছিল না, শুধু অভাব ছিল সন্তানের। পুত্রের জন্মের পরে বংশের গায়ে যে ছিটে ফোটা মালিন্য লেগেছিল তাও মুছে গিয়েছিল। গন্ধমাদন বাবু তাই ছেলের নাম রেখেছিলেন মলিনমোচন। কিন্তু দুঃখের বিষয়, অনেক ওভারবল করে ওই একটি উইকেটই পেয়েছিলেন এবং রান দিয়েছিলেন প্রচুর। কারণ ওই একটি মালিন্য ঘুচিয়ে বংশের গায়ে প্রচুর মালিন্য লাগিয়েছিলেন। যেমন তার কৈশোর বয়সে এক সাধু এসেছিলেন তাদের এই সোনারপুরের গন্ধমাদন সম সম্পত্তিতে। মলিনমোচন তখন ক্লাস 9-এর ছাত্র। একদিন ঘুম থেকে উঠে বাবাকে গিয়ে মলিনমোচন বলল, স্বপ্নে কে যেন আমায় ডাকছে, বলছে, মলিন আয় আয়, কোথায় পড়ে যাচ্ছিস তুই? গন্ধমাদন আর তার স্ত্রী মানে মলিনমোচনের মা সুভদ্রা গম্ভীর হয়ে তাকিয়েছিলেন ছেলের দিকে। বাবা মায়ের চোখে গাম্ভীর্য দেখে জামার নিচে গেঞ্জি বুকের উপরে টাইট হয়ে গিয়েছিল মলিনমোচনের। সেও বেশ গম্ভীর স্বরে কেটে কেটে বলল, মনে হলো শটটা যেন একটা গুহার ভিতর থেকে আসছে। এই কথার পরে উল্টানো ফার্স্ট বেঞ্চের মতো হয়ে গিয়েছিল গন্ধমাদনের ভুরু দুটো। সুভদ্রার কপালের চামড়া এমন ভাঁজ খেয়েছিল যেন জলের ঢেউ। মলিনমোচন বলেছিলেন, গুহার ভিতর থেকে একটা আলো বেরিয়ে আসছে। হোমযজ্ঞ করলে যেমন আগুন জ্বলে, সেই আলো যেন গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে বেরিয়ে আসছে। সুভদ্রা গন্ধমাদনের মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, এ কি সব বলছে গো মলিন? পিছন থেকে সাধু বাবার কণ্ঠস্বর ভেসে এসেছিল, কার্য কেন জননী? তোমার পুত্রর আলোকপ্রাপ্ত হয়েছে। ও কার কণ্ঠস্বর শুনেছে জানো? আমার। গন্ধমাদন চমকে উঠে বলেছিলেন, আপনার? এভারেস্টে 19 বছর সাধনা করেছি আমি। সহজে কি দেবত্ব প্রাপ্তি হয়েছে? আর দেবত্ব যে প্রাপ্তি হয়েছে তার তো প্রমাণই পেয়ে গেলে। কিভাবে? গন্ধমাদনের দুই ভুরু ফার্স্ট বেঞ্চের থেকে ধনুক হয়ে গেল। বুঝতে পারছো না? আমি এখানে উপস্থিত, আমাকে চোখে দেখতে পাচ্ছ, আবার যখন চোখ বন্ধ তখনও আমাকে দেখতে পাচ্ছ। এই যে তোমার পুত্র স্বপ্নে আমাকে দেখেছে, এর অর্থ কি? এই বংশের শয়নে স্বপনে আমি বিরাজমান। আমি বিনা তোমাদের বংশ হয় না। গন্ধমাদন গোয়েন্দা মনোভাব ত্যাগ করে কাঁদো কাঁদো স্বরে বলেছিলেন, তাহলে আমাদের এখন কি কর্তব্য সেটা বলে দিন।
মলিনকে আমার সঙ্গে ছেড়ে দাও, মথুরায় আমার আশ্রমে ও থাকবে। সুভদ্রা কেঁদে ফেলে বলেছিলেন, আমাদের কেউ হবে প্রভু। চিন্তা করো না, আমি সঠিক সময়ে তোমাদের কাছে ওকে পৌঁছে দেব। মলিন মোচন সাধু বাবার সঙ্গে মথুরার আশ্রমে চলে গিয়েছিলেন। যাওয়া যখন প্রায় পাকাপাকি, তখন শুধু একবার গন্ধমাদন সাধু বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, আমরা যে এভারেস্টের কথা জানি, আপনি কি সেই এভারেস্টই সাধনা করেছিলেন? সাধু বাবা রেগে গিয়ে বললেন, শৈশবে ভূগোল পরীক্ষায় কত নম্বর পেয়েছিলে তুমি? গন্ধমাদন একটু ভ্যাবাছাকা খেয়ে জিজ্ঞাসা করলেন, কেন প্রভু? তোমার ভূগোল সম্বন্ধীয় জ্ঞানের বহর দেখে এই প্রশ্ন করার ইচ্ছে হলো। কেন প্রভু? পৃথিবীতে এভারেস্ট পর্বত কটি আছে? গন্ধমাদন লজ্জা পেয়ে গিয়েছিলেন, কিন্তু প্রশ্ন করা থেকে বিরত থাকতে পারেননি। বলেছিলেন, এভারেস্ট মানে এভারেস্টের শীর্ষে? শীর্ষে না মধ্যে না পাদদেশে জেনে তোমার লাভ? গন্ধমাদন বুঝতে পেরেছিলেন সাধু বাবার রাগ বাড়ছে, তাই চুপ করে গিয়েছিলেন। সাধু বাবা বলেছিলেন, এ কি তোমার MA পরীক্ষা, BA পরীক্ষা যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকবে? এভারেস্টের মাথায় করলে একরকম হবে, নিচে করলে একরকম, আবার মাঝখানে করলে আর এক রকম। এ হচ্ছে সাধনা। তাছাড়া আমি 19 বছরটাই গুহার ভিতরে থাকায় উচ্চতা ব্যাপারটা ভাবনাতেই ছিল না। গন্ধমাদন আর কোনো প্রশ্ন করতে পারেনি। সাধু বাবা চলে গেলেন এবং তার সঙ্গে বেশ আনন্দ মনে মলিন মোচনও চলে গেলেন। যাওয়ার সময় মলিনের মুখে হালকা হয়ে লেগে থাকা খুশির ভাব দেখে সুভদ্রা শুধু অবাক হয়ে তাকিয়েছিলেন। মলিন মোচন মথুরার আশ্রমে যাওয়ার পরে গন্ধমাদনের চিন্তা হলো, মলিনের খাওয়া দাওয়া কি হবে? যে ছেলে সকালবেলায় 15টা লুচি, 6-7 পিস আলুর দম, গোটা চারেক কাঁঠালি কলা, পেল্লাই সাইজের 2টো তালশাঁস সন্দেশ, 1 গ্লাস খাঁটি দুধ না খেলে পাতকের তো ঠিক হয় না, সে ছেলে আশ্রমের খাবার খেয়ে কটা দিনই বা সুস্থ থাকতে পারবে? সুভদ্রাই সুরাহারার পথ বাতলে দিলেন। গন্ধমাদনকে বললেন, প্রভু মলিনকে সঙ্গে করে নিয়ে গেছেন, কিন্তু ওর জন্য খাবার পাঠাতে তো নিষেধ করেননি। তুমি মলিনের জন্য খাবার পাঠাও। গন্ধমাদনের ঠোঁটে হাসি ফুটল। কলকাতার ট্রাক কোম্পানির সঙ্গে কথা বলে বস্তা বস্তা ময়দা, সরু চাল, নানা রকম সবজি, বিভিন্ন রকমের ফল, টিনকে টিন ঘি পাঠাতে থাকলেন মথুরার আশ্রমে। মাল পাঠানোর সপ্তাহখানেক কি দিন 10 পরেই আশীর্বাদ ভর্তি হয়ে সাধু বাবার চিঠি আসতো সোনারপুরে। কিন্তু সেই সব পড়ে গন্ধমাদনের মন ভরত না, কারণ সেই সব চিঠিতে মলিন মোচন সম্পর্কে সেরকম কোনো খবরই থাকতো না। গন্ধমাদনের বয়স হওয়ায় শরীরে তেমন জোর ছিল না যে মথুরায় গিয়ে মলিন কেমন আছে তা একেবারে সচক্ষে দেখে আসেন। অগত্যা কোনো উপায় না দেখে সুভদ্রার ভাই মানে তার শ্যালক গোবিন্দরামকে মথুরায় পাঠালেন। গোবিন্দরাম মথুরা থেকে ফিরে এসে যা খবর দিল তাতে তো গন্ধমাদনের চক্ষু জোড়া, চক্ষু কোঠর ছেড়ে ব্রহ্মতালুর ওপরে উঠে যেতে চাইল। গোবিন্দরাম বলল, সাধু বাবার চেহারা যা হয়েছে তাতে তার পক্ষে আর নিজের আসন ছেড়ে ওঠা সম্ভব নয়। ভুঁড়ি এমন বেড়েছে যে দাঁড়ানোর অবস্থায় তিনি আর নিজের পদযুগল দেখতে পান না। ডায়াবেটিস আর কোলেস্টেরল এমন বেড়েছে যে সে কথার মাঝে মাঝেই হাঁপড়ের মতো হাঁ করে নিঃশ্বাস নিতে হয় সাধু বাবাকে। গন্ধমাদন আর সুভদ্রা পরস্পরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। কঠোর নিয়মে থাকা ব্রহ্মচর্য পালন করা সাধু বাবার এ কি হাল হলো? কতদিন হবে? বড় জোর 5-5.5 মাস আগে তিনি সোনারপুরে এসেছিলেন। যাওয়ার সময় মলিনকে নিয়ে গেলেন, তখন তো সাধু বাবাকে নিজেদের চোখেই দেখেছেন। মেয়েধীন ছিপছিপে চেহারা ছিল,
তার হয়ে গেল ডায়াবেটিস আর কোলেস্টেরল। গন্ধমাদন কাঁদো কাঁদো স্বরে গোবিন্দরামকে জিজ্ঞাসা করলেন, মলিনের কি খবর? তার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? ঠিক শরীর আছে, এই না কত। ভাইয়ের কথা শুনে কেঁদে ফেললেন সুভদ্রা। বললেন, মলিনের আমার কি হয়েছে রে সোনা ভাই? কি আবার হবে, আশ্রমে গিয়ে দেখি তিনি চড়ে রয়েছেন পেয়ারা গাছে, মগ ডালে বসে ডাঁসা পেয়ারও চিবাচ্ছে ভর দুপুর বেলায়। ভর দুপুর বেলায় পেয়ারা বলেই কেঁদে উঠলেন সুভদ্রা। তাও আবার গাছের মগ ডালে, যদি পড়ে গিয়ে পায়ের হাড় ভাঙে। গন্ধমাদন ভুরু ধনুক করে বললেন কথাগুলো। গোবিন্দরানা অবশ্য হেসে বললেন, তার কোনো সুযোগ নেই জামাইবাবু, মলিন একেবারে ফড়িং হয়ে গেছে। ফড়িং একেবারে? তা আমায় দেখে গাছ থেকে নেমে এসে হাউমাউ করে কেঁদে ফেলে বলল, আমার এখান থেকে নিয়ে চলো মামা। সে কি রে গোবিন্দ, ও তো সাধু বাবার সঙ্গে এখান থেকে বেশ খুশি মনে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন সুভদ্রা। সে তো অঙ্কের হাত থেকে বাঁচার জন্য। অঙ্কের হাত থেকে? হ্যাঁ গো দিদি, মলিন আমায় বলল ওর অঙ্কের যা হাল, তাতে এবারেও নতুন ক্লাসে উঠতে পারবে না। আর তোমরা তো জানোই, এই নিয়ে এক ক্লাসেও 3 বার হয়ে গেল। এরপর তো আর স্কুলে রাখবে না, সেই ভয়েও চলে গিয়েছিল। একটা খারাপ গালাগাল দিতে গিয়েই মাঝপথে থেমে গিয়েছিল গন্ধমাদন। চেয়ার ছেড়ে উঠে সেই যে বেরিয়ে গিয়েছিলেন, থেমেছিলেন একবারে মথুরায় গিয়ে। কান ধরে মলিনকে ফেরত এনেছিলেন সোনারপুরে। আসার পথে এতবার তার কান মুলেছিলেন গন্ধমাদন যে তার কবজির উপরে বরফ ঘষতে হয়েছিল। এই একটাই নয়, এরকম মালিন্যপূর্ণ ঘটনা অনেক ঘটিয়েছেন মলিন মোচন। অঙ্কের হাত থেকে বাঁচার জন্য স্বপ্নে যেমন পরমেশ্বরের ডাক শুনেছিলেন, তেমনি বাবার বিষয় সম্পত্তি দেখাশোনার হাত থেকে বাঁচার জন্য হয়ে গিয়েছিলেন কবিরাজ। গন্ধমাদনের বিশাল বিষয় সম্পত্তি থাকার দরুন তার বন্ধু বান্ধবেরা ছিলেন সব বড়লোক ধনী মানুষ। তাদেরই একজন ছিলেন ঘনশ্যাম পোদ্দার। তখনকার দিনে শোভাবাজার অঞ্চলের প্রায় অর্ধেক নুনের গোলার মালিক ছিলেন তিনি। কিন্তু তার একমাত্র দুঃখের কারণ ছিল তার মাথা জোড়া টাক। একদিন বন্ধুর বাড়িতে এসে মলিনকে তিনি দেখেছিলেন ছাদের ঘরে নানান ধরনের গাছগাছালি নিয়ে গবেষণা করতে। নিজের দুঃখের কথা জানিয়েছিলেন ঘনশ্যামবাবু। মলিন হেসে বলেছিলেন, এটা আবার একটা সমস্যা হলো কি? 1 মাসের মধ্যে আপনার মাথায় চুল গজিয়ে দেব। যদি বলেন 15 দিনেও করে দিতে পারি। 15 দিনে? হ্যাঁ, তবে সেক্ষেত্রে আপনাকে ব্যবসা থেকে ছুটি করতে হবে। কিন্তু 15 দিন কি ব্যবসা থেকে আপনার সরে থাকা সম্ভব? সরে থাকতে হবে কেন বাবা? বাড়ি থেকে যে আপনি বেরোতে পারবেন না। বাড়ি থেকে বেরোতে পারবো না কেন? কারণ আপনার মাথাটা যে উল্টানো টবের মতো মনে হবে। সেটা দেখে আশেপাশের মানুষজন হাসবে। সেটা কি আপনি সহ্য করতে পারবেন মেসোমশাই? মলিন মোচনের কথা শেষ হতে না হতেই উত্তেজিত হয়ে ঘনশ্যাম পোদ্দার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। হাঁ হয়ে গিয়ে বলেছিলেন, আমার মাথা উল্টানো টবের মতো লাগবে কেন? আপনার মাথায় যে মাটি চাপানো হবে মেসোমশাই। মাটি চাপাতে হবে? হ্যাঁ, 30 দিনের কোর্স করলে রোজ অল্প অল্প মাটি দিতে হবে। বেশিক্ষণ রাখতেও হবে না, ঘন্টা 2 রেখে ধুয়ে ফেললেই হবে। কিন্তু 15 দিনের কোর্স করলে অনেকটা করে মাটি চাপাতে হবে এবং রাখতেও হবে অনেকক্ষণ। মানে ধরুন 1 টব মাটি উল্টো করে লাগলে যেমন লাগবে তেমনি দেখাবে চিকিৎসাকালীন আপনার মাথাটা। ব্যাপারটা কি টলারেট করতে পারবেন মেসোমশাই? ইঞ্চি 3 হাঁ হয়েছিল পোদ্দারবাবুর দুটি ঠোঁট।
পোদ্দারবাবুকে হাঁ হয়ে থাকতে দেখে মলিনমোচন কি বুঝেছিলেন তা তিনিই জানেন। শুধু বলেছিলেন, আপনি মেসোমশাই 1 মাসের কোর্সটাই করুন, ওইটাই আপনার জন্য ঠিক হবে। ততক্ষণে পোদ্দারবাবু ভালো করে একটু নিঃশ্বাস নিতে পেরেছিলেন। বলেছিলেন, একটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, মাথার উপরে মাটি চাপিয়ে কি হবে? কি হবে মানে? আপনি আমাদের সোনারপুরের মাটির কি গুণ জানেন? সোনারপুরের মাটি? আগে হ্যাঁ, আপনি শুনলে অবাক হবেন। সেই নেপাল থেকে আনা আমার কাকার কাঠবাদাম গাছের চারা ট্রেনে আস্তে আস্তে একেবারে শুকিয়ে গিয়েছিল। ডাল থেকে পাতা প্রায় ঝরে যাওয়ার মতো অবস্থা। কাকা তো কেঁদে কেটে একসার। চারা গাছটা নাকি ওনার প্রিয় বন্ধু নেপাল রাজার সেনাপতির খুড়তুতো ভাইয়ের ভাইপো ওনাকে দিয়েছিলেন। আমার কাছে খবর আসতে কাকাকে গিয়ে বললাম, কোনো চিন্তা করো না, আমি সোনারপুরের মাটি নিয়ে এসেছি, তুমি শুধু একটা টবের ব্যবস্থা করো। টব এলো, তাতে মাটি দিলাম, চারা গাছটা পুঁতে দিলাম, ঠিকঠাক জল দিতে বলে এলাম। কয়েকদিনের মধ্যে গাছটা জীবন্ত হয়ে উঠল, বুঝলেন? তারপর টব থেকে তুলে বাগানের মাটিতে গাছটা পুঁতে দেয়া হলো। গাছ দিব্যি বড় হলো। সেই কাঠবাদাম, গাছের কাঠবাদাম কাকা তার নেপালি বন্ধুর জন্মদিনে পাঠিয়েছিলেন। আপনি বুঝতেই পারছেন না এই মাটির কি গুণ? আমাদের ধান খেতে, আমাদের বাগানে একটু ঘুরুন, গাছপালাগুলো ভালো করে দেখুন, সহজেই বুঝে যাবেন এ মাটির গুণ। মরা চারা গাছ বাঁচিয়ে দিল, আর আপনি হলেন গিয়ে জ্যান্ত মানুষ। আপনার মাথায় সামান্য চুল গজিয়ে দেয়া, এর আর ব্যাপার কি? মলিনমোচনের কথায় কি ছিল কে জানে। ঘনশ্যাম পোদ্দার রাজি হয়ে গিয়েছিলেন মলিনমোচনের কথায়। পরদিন শোভাবাজার থেকে এই সোনারপুরে পোদ্দার বাবুর লোক আসত। তার হাতে সোনারপুরের মাটি তুলে দিতেন মলিনমোচন। 3 5 পরে লোক আসা বন্ধ হলো। কিন্তু তার চিকিৎসায় ঘনশ্যাম বাবুর কতটা ফল ফলল সেটা জানার ইচ্ছে আর চেপে রাখতে পারল না মলিনমোচন। হাজির হলো শোভাবাজারে। কবিরাজ এসেছে শুনে পোদ্দার বাবুর বাড়ির যেখানে যে অবস্থায় ছিল, হাতের সামনে যা পেয়েছিল তাই নিয়ে তেড়ে গেছিল মলিনমোচনের দিকে। জুতো হাতে নিয়ে তাকে ছুটতে হয়েছিল। পরে জানা গিয়েছিল ঠান্ডা মাটি মাথায় চাপিয়ে ঘনশ্যাম বাবুর ডাবল নিউমোনিয়া হয়ে যায়। ওনার বাড়ির লোকেরা ঠিক করেছিল পুলিশের হাতেই তুলে দেবে মলিনমোচনকে। কিন্তু গন্ধমাদন ঘনশ্যাম বাবুর দীর্ঘদিনের বন্ধু হওয়ার সুবাদে সে যাত্রায় বেঁচে যায় মলিনমোচন। গন্ধমাদন বাবুর বয়স হলেও শরীর স্বাস্থ্য খারাপ ছিল না, কিন্তু ভালো স্বাস্থ্য নিয়েও গন্ধমাদন বাবুর পক্ষে এই পৃথিবীতে থাকা সম্ভব হলো না। কারণ সন্ন্যাসী হওয়া বা কবিরাজ হওয়ার মতো আরও অনেক ঘটনা ঘটিয়েছিলেন মলিনমোচন। বাবা চলে যাওয়াতে মলিনমোচনের সুবিধাই হয়েছিল। বিশাল সম্পত্তির একটি অংশ বিক্রি করতে থাকলেন এবং তার পরীক্ষামূলক জীবনযাপন বেশ মেজাজেই চালাতে থাকলেন। এর ফলে গন্ধমাদন সম্পত্তি একদিন আলপিনে পরিণত হলো। আলপিন বলতে ধান জমি, ভেরি, ফলের বাগান, সঞ্চিত অর্থ সব চলে গিয়ে সম্পত্তিতে এসে ঠিকল শুধুমাত্র বসত ভিটেতে। তখন অবশ্য মলিনমোচনের পৃথিবী থেকে চলে যাওয়ার সময় উপস্থিত হয়েছে। মৃত্যু শয্যায় শুয়ে থাকা মলিনমোচন তার পুত্র পদ্মলোচনকে বললেন, একটা কথাই শুধু বলে যাই বাবা, জীবনে যত ঝড়ই আসুক না কেন, সব সময় শুধু একটা জিনিসই করার চেষ্টা করবে। সবাই যে পথে চলে সে পথে চলবে না, সব সময় ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করবে। এই যে আমার কথাই ভাবো, লেখাপড়ার হাত থেকে বাঁচার জন্য লোক কত কিছু করে। কেউ অসুখের বাহানা করে, কেউ নিরুদ্দেশেও হয়ে যায়, এমনকি আত্মহত্যা করতেও দেখা গেছে। কিন্তু আমাকে দেখো, আমি সন্ন্যাসী হয়ে গিয়েছিলাম।
তারপর আমার কেশ উৎপাদন চিকিৎসার কথা ভাবো। অনেকে গাছের পাতা ব্যবহার করেছে, শুনেছি কুচো মাছের রক্ত লাগানোর কথা, পেঁয়াজের রসের কথাও শুনেছি। কিন্তু আমি কি করলাম? না, মৃত্তিকা থেরাপি। একটা কথা জেনে রেখো, আমি চলে যাব, কিন্তু আমার কথা মানুষ কোনো দিন ভুলবে না। তাহলে কি বুঝলে? জীবনের সর্বক্ষেত্রে সব সময় ব্যতিক্রম হওয়ার চেষ্টা করবে। কথা শেষ করলেন এবং চোখ বুঝলেন মলিনমোচন। কিশোর ছেলে মলিনমোচনের কানে সেই দিন থেকে একটা কথাই বাজতে শুরু করলো, ব্যতিক্রমী, ব্যতিক্রমী, ব্যতিক্রমী। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। শুনতে থাকুন আমার গল্পকথার গল্পগুলি। পরবর্তী এপিসোডগুলোতে কিন্তু আসবে উল্টে হাতেন পদ্মলোচন গল্পের পরবর্তী পর্বগুলি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলের কাছে বিদায় নিলাম। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে।